নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। অবশ্যই তার সাথে সাথে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে কথা বলতেই হয়। ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গেছে, ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গল দলের কোচ কিন্তু যেন সব থেকে দোষী হয়ে গেল। দলের খারাপ পারফরমেন্স সবকিছু আমরা মানলাম, কিন্তু কোচকে খুব খারাপভাবে আক্রমণ করা হচ্ছে। তো সেই নিয়ে কথা বলার সাথে সাথে মোহনবাগানের ম্যাচ নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি আজকে মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে মুখোমুখি বেঙ্গালুরু এফসির সামনে। আর বেঙ্গালুরু কিন্তু তাদের ঘরে যেহেতু খেলছে, সেক্ষেত্রে তারা অবশ্যই চাইবে ম্যাচে ভালো ফলাফল করে টুর্নামেন্টটাকে শেষ করতে, কারণ তাদের হারানোর কিছু নেই। তারা বলতে গেলে এই সিজন থেকে আউট হয়ে গেছে, টপ সিক্সে যেতে পারবে না। টপ সিক্সে চেন্নাই কোয়ালিফাই করে গেছে, কিন্তু মোহনবাগানের কঠিন ম্যাচ আজকে তাদের জিততেই হবে। সেইভাবেই কিন্তু আজকে পরিকল্পনা করবে মোহনবাগান দলের প্লেয়ার সহ কোচেরা। এবার কোচেদের ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই বলতে হয় যে হাবাস এখনো কিন্তু অসুস্থ রয়েছে। হাবাস একদিকে নেই, সাহালের ইনজুরি, দীপক তাংলির কাঠ সমস্যা নিয়ে আজকে খেলতে হবে। তবুও আমরা চাই ম্যাচটা মোহনবাগান জিতুক। লিগ শিল্ডের দৌড়ে যেরকম ভাবে রয়েছে, আর দুটো ম্যাচ জিতলেই লিগ শিল্ড কিন্তু মোহনবাগান জিতে যাবে। তো সেদিকে কিন্তু আমাদের অবশ্যই আজকে নজর থাকবে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সন্ধ্যাবেলার দিকে অবশ্যই লাইভ আসবো। লাইভ ম্যাচের আড্ডা কিন্তু আজকেও আমাদের চলবে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। ইস্ট বেঙ্গল ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করেছে। এবার পাঞ্জাব তাদের ঘরে মাঠে ভালো ফুটবল খেলেছে। ইস্ট বেঙ্গলের প্রথম যে দুটো সমস্যা হয়ে গেছিল, গুরুত্বপূর্ণ দুজন ফার্স্ট ইলেভেনের প্লেয়ার ছিল না। সৌভিক থাকা না থাকার মধ্যে পার্থক্য কালকে খুব ভালোভাবে বোঝা গেছে। আর গোলকিপারে গিল কেন তাকে এই সিজনে অন্যতম সেরা সাইনিং এ ইস্টবেঙ্গলের বলা হচ্ছিল, সেটা কিন্তু কালকে বুঝিয়ে দিয়েছে। কারণ কমলজিৎ যেরকম ভাবে সে নার্ভাস লাগছিল তাকে গোলের তলায়। তো যাই হোক, ম্যাচ কিন্তু কালকে ইস্টবেঙ্গল হেরে গেছে। এবার ম্যাচ হেরে যাওয়ার পর আমি তোমাদের কালকেই বলেছিলাম, এবার প্রথম প্রশ্নগুলো উঠবে কোচকে নিয়ে। কোচকে নিয়ে একদম জাতা মাতা হবে। সেরকম জিনিস যারা করে তারা কিন্তু গর্তের ভেতর থেকে বেরিয়ে পড়েছে। তারা তাদের মন্তব্য করতে শুরু করে দিয়েছে। আমার ভিডিওর কমেন্ট বক্স বলো, ফেসবুক পেজের কমেন্ট বক্স বলো, ভরিয়ে দিচ্ছে তারা গর্ত থেকে বেরিয়ে। তো দেখো, এই সিজনে ইস্টবেঙ্গল দল গঠন যা করেছে তার থেকে রেজাল্ট অনেক ভালো পেয়েছে, এটুকু আমি বলতে পারি। দুটো যে সাইড ব্যাক দুদিকের যে রয়েছে, মানে সেগুলো ব্যাকআপ ঠিক আছে, কিন্তু ফার্স্ট ইলেভেনে চলে না। আর তাদেরও যারা সাবস্টিটিউট রয়েছে, মন্দাররাও দেশাই বেশিরভাগটাই তো ইঞ্জুরি নিয়ে কাটিয়ে দিল, খাবড়া ইঞ্জুরি নিয়ে কাটিয়ে দিল। তো সেক্ষেত্রে যা হওয়ার তাই হয়েছে। তারপরে ইস্টবেঙ্গল এই সিজনে 6টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ ড্র করেছে, আইএসএল এ সর্বাধিক পয়েন্ট পেয়েছে, ডুরান্ড কাপে ভালো ফলাফল, ফাইনাল খেলেছে, সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাস, কোচ খারাপ হয়ে গেল। আইএসএল এ অবশ্যই ইস্টবেঙ্গলের যেরকম দল, এই দল নিয়ে টপ সিক্সে আশা করাটা হচ্ছে সব থেকে বড় বোকামো। তবুও এই কোচ ভরসা দেখিয়েছিল। শেষ ম্যাচ পর্যন্ত তো এই বছর ইস্টবেঙ্গল লড়াই করলো টপ সিক্সের জন্য। অন্যান্য বছর কি হয়, 5-6টা ম্যাচ আগে কেন ফার্স্ট লেগের পরই বোঝা যায় যে ইস্টবেঙ্গলের দ্বারা হবে না। এই সিজনেও তোমরা ভেবে নিয়েছিলে যখন হারের হ্যাট্রিক করে নিয়েছিল, তারপরও ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জয়। যথেষ্ট ক্রেডিট দিতে হয় কোচকে। হ্যাঁ, এবার তোমরা অনেকের প্রশ্ন যে বোরজা আর সিবেরিওকে ছেড়ে দেওয়া, যদি ছাড়তেই হতো, আমিও বলছি এটা ভুল সিদ্ধান্ত। যদি ছাড়তেই হতো, প্রথমে ছেড়ে দিলে যে দুটো প্লেয়ার এসেছিল তারা যদি আরেকটু গেম টাইম পেতো, হয়তো আইএসএল এ তারা কিছু করতে পারতো। কিন্তু তারা সেরকম ঠিকঠাক হয়নি। আর এগুলো যে কোচের পছন্দ মতন হয়েছে, এটা এটুকু নয়। কিছু জিনিস একটু ভিতর থেকে হয়েছে, তো সেরকমই যেমন হওয়ার সেরকমই হয়। যারা কোচিং করায় তাদের পরামর্শ মেনে যদি হিজাজির মতন প্লেয়ারকে, কোচ তো নিজে গিয়ে নিয়ে এসেছিল, সেরকমই যদি প্লেয়ার আনতো, তাহলে অন্তত কাজে দিত। আর কিছু বলার নেই। আশা করি তোমরা দলের পাশে থাকবে। কোচকে নিয়ে যারা বলছে, ওই 2-1 দিনই গর্তের ভিতর থেকে তারা বেরিয়ে বলবে, আবার মুখ বন্ধ হয়ে যাবে। তোমরা যারা কোচকে ভালোবাসো, দলকে ভালোবাসো, অবশ্যই তারা কিন্তু একটু সাপোর্ট করো, একটুখানি ভরসা রেখো। আর সিজন শেষ ইস্টবেঙ্গলের জন্য। এবার কিন্তু দল গঠন ইস্টবেঙ্গল ভালোভাবে করতে চাইছে। রিজার্ভ টিম থেকে শুরু করে, যুব টিম থেকে শুরু করে, সিনিয়র টিম, সমস্ত জায়গাতেই দল গঠন বেশ ভালোভাবে করার চিন্তা ভাবনা রয়েছে। তো আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো।
তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, প্রথমেই একটু বেঙ্গালুরু এফসি কে নিয়ে কথা বলতেই হয়, কারণ বেঙ্গালুরু এফসির ঘর ভাঙতে চলেছে। নেক্সট সিজনে কিন্তু বেঙ্গালুরু ছাড়তে চলেছে বেশ কিছু প্লেয়ার। তার মধ্যে আজকে কিন্তু একজন প্লেয়ারের নাম বেরিয়ে এসেছে, 22 বছর বয়সী বাঙালি রাইট ব্যাকের প্লেয়ার রবিন যাদব, যে কিন্তু অনেক দিন ধরেই যুব দল থেকে রিজার্ভ টিম থেকে শুরু করে অনেক দিন ধরেই বেঙ্গালুরুতে যুক্ত রয়েছে। তো সেই প্লেয়ার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবার বেঙ্গালুরু ছাড়তে চলেছে, ছেড়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে সাইন করতে চলেছে। মোটামুটি কথাবার্তা চূড়ান্ত, একদম ডিল ডান বলতেই পারো। তো অফিসিয়াল কনফার্মেশন খুব তাড়াতাড়ি এসে যাবে, তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর যদি আমরা সেকেন্ড প্লেয়ারকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা জামশেদপুরের অন্যতম একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, সেটা আর অন্য কেউ নয় 22 বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাকের প্লেয়ার জিতেন্দ্র সিং। এবার এই জিতেন্দ্র সব থেকে বেস্ট ফুটবলটা খেলেছিল ওয়েং কোয়েলের সঙ্গে, আর ওয়েং কোয়েলের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে জিতেন্দ্র সিং এর। আমি তোমাদের বলেছিলাম তার চেন্নাইতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা চালাচ্ছে, কারণ ইস্ট বেঙ্গলে একজন কোচই বলতে পারো জিতেন্দ্র দাদা, সে কিন্তু ইস্ট বেঙ্গলের যুব দলের দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে ওইভাবে ব্যাপারটা করার চেষ্টা চলছিল, কিন্তু সেটা হচ্ছে না। IFTWC তারা জানিয়ে দিয়েছে যে 2 বছরের কন্ট্রাক্টে কিন্তু জিতেন্দ্র সিং চেন্নাই এফসিতে সাইন করতে চলেছে। এক্ষুনি তো সাইন করে দিয়েছে বলা যায় না, মোটামুটি সাইন করে দিয়েছে, এটুকু তোমরা ধরে রাখতে পারো। ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে গেলেই সেই ডিলটা একদম অফিসিয়ালি ভাবে ডান তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপরে আরো একজন আমার প্রিয় বিদেশিকে নিয়ে অবশ্যই কথা বলতে হয়, সেটা আর অন্য কেউ নয়, জর্জে পেরিরা ডিয়াজ। 33 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড, মুম্বাই সিটি এফসিতে দুর্দান্ত সময় কাটালো, যে কয়েকটা বছর খেললো, কেরালা ব্লাস্টার্সে ভালো খেলেছে, এবার কিন্তু নতুন ক্লাবে যেতে চলেছে। ইস্ট বেঙ্গল একটা সময় ইনকোয়ারি করেছিল, সেকেন্ড চয়েস হিসাবে রেখেছিল, মোহামেডান তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে যারা কিন্তু বাজিমাত করতে চলেছে সেটা হচ্ছে এফসি গোয়া। তারা কিন্তু জর্জে পেরিরা ডিয়াজকে 2 বছরের চুক্তিতে দলে নিতে চলেছে। এই ব্যাপারটা মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে গেছে, খুব তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশনও পেয়ে যাবে। তো মোটামুটি এইগুলোই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সফারের খবর বেরিয়ে আসছে, তোমাদের শেয়ার করে নিলাম। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।